ভাই আরে গুরু ভালো আছো? একদম আচ্ছা শোনো ভাই, হ্যাঁ তোমার পায়ে যা চোটটা হয়েছে না বুঝলি, তুই অনেক তেজপাতা পাবি। তেজপাতা নোট নোট বুঝলি? আরে থানায় কেস হয়েছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, এসব ভুল আমার হয় না, 4-4 বার হয়ে গেল। তবে এই 3.5 বার না 4 বার? একদম 4 বার। তুই তো ওস্তাদ রে, তুই তো আমারও গুরু। আরে তুই তো ব্যবসা তো খুব ভালো ফেলেছিস। হ্যাঁ কি করবো বলো গুরু, এটাই তো এখন আমার কাজ, আর কোনো কাজ নেই আমার। আরে 12 বছর হয়ে গেল কারখানা বন্ধ হয়ে গেছে, বেকার শালা বিক্রি হয়ে গেছে। আমি বউ ছেলে মেয়ে কি খাওয়াবো, কি খাবো আমি বুঝতে পারছিস না? তারপর একদিন ওই কি হলো? তারপর তো টান্টুদা ধরে নিলাম তো। হ্যাঁ টান্টু টান্টু মানে মদ ধরে নিয়েছো? আমার মাতাল ভাই। বাহ আরে বাবা, মদটা খাওয়া ধরেই না হলো। কি হলো? আরে একদিন মদ খেয়ে যাচ্ছি বাইপাসের উপর দিয়ে, বুঝলে তো, একটা বাইক এসে ধাক্কা দিল, ব্যাস পড়ে গেলাম। তারপর তারপরে কি হঠাৎ এসে আমার হাতে 200 টাকা গুঁজে দিয়ে বললো যা যা চলে গেল থেকে। তুই লাইন ক্লিয়ার? একদম পরিষ্কার হয়ে গেল, জানো তো। হ্যাঁ। এবার প্রতিদিন রাতের বেলা আমি মদ টদ খেয়ে বাইপাসের উপর দিয়ে হাঁটি, বুঝলে। আর গাড়িতে এসে আমার ধাক্কা দেয়, আমি পড়ে যাই, টাকা এখন সোজা লাইন। একদম পরিষ্কার। এই মেয়েটা বড়, এই মেয়েটা আমার ধাক্কা দিল, আমি এলাম, আমি বললাম আমার ছেড়ে দে, আমার কিছু হয়নি। এ মাল আনলো, আমার পুলিশ কেস হয়ে গেল, একদম আমার ক্ষতিপূরণটা দিচ্ছে না। তুমি কোনো চিন্তা করবে না আমার মাতাল ভাই, বুঝলে। আমি দেখেছি শুনেছি, ঠিক আছে। আর শোনো বলো তাহলে এটা। শোনো, ওই যে মেয়েটা তোমাকে ধাক্কা মেরেছে, ওর বাবা এই হাসপাতালের বড় ডাক্তার, বড় ডাক্তার। সালা লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, ওই সালার জন্যই তো আমাকে 7 বছর জেলের ঘানি টানতে হলো, বুঝলি ভাই। চাকরিটাও জোগাড় করতে পারলাম না। আচ্ছা রে শোন, আমাদের এমার্জেন্সি দেখেছিস, এমার্জেন্সির সামনে তোমার এই বডিটা, দেহটা ফেলে দেবে, ফেলে দেবে। আমি আছি, তুমি একদম ঘাবড়াবে না ভাই, আমার মাতাল ভাই ঘাবড়াবে না। তোমার এই ক্ষতিপূরণের ব্যবসা তুমি চালিয়ে যাও, অনেক তুমি জীবন অনেক বড় হবে। তা ভাই একটা কথা বলবো তোকে। বলো না, বলো। এই যে তুই চলন্ত গাড়ির সামনে নিজেকে ধাক্কা লাগাস, যদি কিছু হয়ে যায়? আরে না না, তুমি কিছু ভেবো না। আরে আমি সব হিসেব নিকেশ করে করি, আমি সব ভেবে চিন্তে করি। গাড়িটা যখন আসে না, আমি আস্তে করে গাড়ির সামনে দাঁড়িয়ে যাই, গাড়ি এসে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। তো তুমি ড্রাইভার বুঝে ফেলো? একদম সব একদম আর যদি কপালে থাকে না, মরে যাবো। হ্যালো। মিসেস মজুমদার বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি রমেশ খান্না। হ্যাঁ স্যার, বলুন। শুনুন, আপনার কেসটা একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে। কি ডেভেলপমেন্ট হয়েছে? আপনাকে যে বলেছিলাম না, আপনার ছেলের অ্যাকাউন্ট থেকে যে 19 লাখ টাকা উইথড্রল হলো, ও ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে পারবেন? আমি কিছু জানি না, আমার ছেলেও কিছু জানে না স্যার। হ্যাঁ, জানে না তো বুঝলাম, কিন্তু আমাদের হাতে একটা ডকুমেন্ট এসে গেল, ও ক্যাশ উইথড্রল। ওতে আপনার ছেলের নিজের সিগনেচার আছে। আহ্বানের? এখন সিগনেচার ভেরিফিকেশন করে দেখতে হবে যে ওটা সত্যি সত্যি আপনার ছেলের হ্যান্ডরাইটিং নাকি ফ্রড আছে। জাল, সব জাল, বিশ্বাস করুন। আমার ছেলে কিছু জানে না, ও তো জানেই না ওর নামে কোনো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, কিন্তু মুশকিল হয়ে গেল কি জানেন, এত কথা এখন তো মানে আপনি একবার আমার সঙ্গে দেখা করতে পারবেন? দেখুন, সব কথা তো টেলিফোনে বলা যায় না, পার্টির সাথে এভাবে অফিস থেকে ফোনে কথা বলাটা আমাদের নিয়ম নেই। আমি এখনই যাবো স্যার? না না, এখন তো হবে না, এখন আমার কাজ আছে। তাহলে কখন দেখা করব? অফিসের মধ্যে এসব কথা তো হবে না। ক্লাবে? না, আমি আজকে ক্লাবেও থাকবো না। আজ 8টার সময় আমার পার্ক স্ট্রিটে একটা হোটেলে পার্টির সঙ্গে কথা আছে, ওখানে ধরুন আমি 9টার সময় ফ্রি। তা আপনি একটু হাতে সময় নিয়ে আসতে পারবেন? পার্ক স্ট্রিটে? আমি আমি না, শুনুন শুনুন, কোনো ঝামেলা নেই। আপনি একটা ট্যাক্সি নেবেন, বলবেন যে পার্ক সার্কাস দিয়ে পার্ক স্ট্রিটে ঢুকতে, একটু এগুলোই দেখতে পাবেন নার্সিংহোম আছে, RK মিত্র নার্সিংহোম। ঠিক ওর উল্টো দিকে একটা হোটেল আছে, সুলতান, হোটেল সুলতান। আপনি একদম 5th ফ্লোরে চলে আসবেন।
আমার সুইট নাম্বার হচ্ছে 15 আপনি 9টায় আসুন। মিসেস মজুমদার, কেসটা খুব গড়বড় হয়ে গেছে জানেন। আপনি চিন্তা করবেন না, আমি কোশিশ করছি কি আপনাকে কিভাবে হেল্প করা যায়। ওকে ওকে। ডাক্তারবাবু, এ কি? ডাক্তারবাবু, আরে কাকে চাই? আরে কি চাই? ডাক্তারবাবু, রেবতী, কি এই যে কি চাই আপনার? শুনুন, এই যে সিকিউরিটি গুলো কি চাই? আপনার ঘরের মধ্যে ঢুকে এসেছেন কেন? দেখুন আমার প্লিজ, আমার কিচ্ছু চাই না। শুনুন এই যে দেখুন, এই যে আমার ন্যায্য পাওনাটা পেয়ে গেলে আমি চলে যাবো। কিসের নাচে পাও না? আশ্চর্য, কালকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার ন্যায্য পাওনা দিতে হবে না? বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার। এই যে আমার এত ক্ষতিপূরণ আমার দিতে হবে না? আমার ক্ষতিপূরণটা না, শুনুন দেখুন একটা জিনিস, এই যে দেখুন আমার পায়ে এতটা লেগে গেল তো, আমি তো খেটে খুঁটে খাওয়া মানুষ। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি তো বেকার হয়ে গেলাম, আমি বসে থাকতে হচ্ছে, আমার ক্ষতিপূরণটা দিয়ে দেবে তো। তার মানে ঘরের মধ্যে কেন? কত চাই আপনার? আমি আমার বেশি চাই না, আমার 1000 টাকা দিলে আমি চলে যাবো। 1000। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আনছি। একদম দাঁড়িয়ে থাকবেন। এই তাহলে দেখবেন দিদি ভাই। এ কি, আপনি এখানে বসছেন কেন? এই তো, কি আশ্চর্য, এখানে এসে বসে পড়লো। আরে ধরবেন না এগুলো। আচ্ছা। কি আশ্চর্য! দিদি, তাড়াতাড়ি এসো, দেখো কি করছে। না 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 আমি বলছি শোনো, তোমার ডিজিজ আর্টারি লুমিনাল ডায়ামিটারটা বেড়ে যায়। হ্যাঁ, কেন বেড়ে যায় জানো? অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক কম্প্রেসড হয়, ফ্র্যাগমেন্টেড হয়, ফ্র্যাকচার্ড হয়, সেই কারণে বেড়ে যায়। হ্যাঁ ন্যাচারালি। হ্যাঁ রাইট। শোনো না, এক সেকেন্ড একটু হল্ড করতো। হ্যাঁ তোমার মেয়ে আমার মেয়ে যে অ্যাক্সিডেন্টটা করেছিল, যে লোকটা উন্ডেড হয়েছিল, হ্যাঁ ও বাড়িতে এসেছে। এসেছে। হ্যাঁ, আমি আসতে বলেছিলাম, বুঝতে বল। তুমি আসতে বলেছো? হ্যাঁ বলেছিলাম। বাড়িতে? হ্যাঁ রে বাবা, আশ্চর্য! আশ্চর্যের কিছু নেই। আমি হ্যালো, তখন আমি তোমাকে একটু বাদে ফোন করছি। হ্যাঁ সত্যি তুমি না? আমি আসতে বলেছিলাম, ওর সমস্ত স্পন্দনে ঘুরে ঘুরে বলেছে যে ওর কম্পেনসেশন চায়। আর স্পন্দনে আমার শুভানুর দায়িত্ব এখনো কিছু আছে, তারা উস্কে দিয়েছে। নক্ষত্ররায় বড় ডাক্তার, অঢেল টাকা তার। ও তুমি চলো তো, লোকটা মদ খেয়ে এসছে। হ্যাঁ মাতাল, ক্ষতিপূরণটাই ওর ব্যবসা। ব্যবসা? হ্যাঁ ওইভাবেই ও টাকা রোজগার করে। গাড়ির সামনে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে ইচ্ছে করে, তারপর লোকের কাছ থেকে টাকা চায়। অধিকাংশ লোকই কিছু দিয়ে ম্যানেজ করে চলে যায়, কেউ দিতে রিফিউজ করলে মাস্তান ডেকে আনে। ওই লোকাল মাস্তানদের সঙ্গে যোগাযোগ আছে, তারাও টাকার ভাগ পায়। তো এই সমস্ত থানা পুলিশ পর্যন্ত করে। ও তো বুঝতে পারেনি, তাই নিয়ে গেছিল ওখানে স্পন্দনে। আমি দেখেছি ও খুব মাইনার একটা ইনজুরি পায়। তুমি চলো তো, আমার মানুষের ভয় করছে। ভয়ের কিছু নেই, চারপাশের অবস্থাটা কোন জায়গায় আমরা বাস করি তুমি ভাবো। একটা মানুষ তার নিজের জীবনের ঝুঁকি এইভাবে নিয়ে টাকা রোজগার করে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তুমি যাও, আমি আসছি এক সেকেন্ড, আমি কথা বলে আসছি। আর কত অপমান আমরা সহ্য করবো বলো তো? মদ্যপ অবস্থায় একটা লোক বাড়ির মধ্যে ঢুকে অসভ্যতামি করছে, আমার এই টাকা চাই, সেই টাকা চাই। আর কত অপমান আমরা সহ্য করবো, তুমি একটু বলবে আমাকে? আর ওই বন্ধু বান্ধব গুলো হয়েছে অসভ্য বাঁদর, সব একদম এঁচড়ে পাকা। সামনে প্রত্যেকের পরীক্ষা, কারোর কিন্তু মাথায় খেয়াল নেই। এবার তুমি ফেল করবে, দেখো আমি বলে গেলাম, তুমি এবারে ফেল করবে। বলছেন ডাক্তারবাবু, দেখুন একটা জিনিস দেখুন, আমার এই পায়ে না কালকে ওই বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার। তাই আমি তো 1 মাসের জন্য বসে গেলাম। আমার যদি ক্ষতিপূরণটা দিয়ে দেন তাহলে আমার। ক্ষতিপূরণ তো দিতেই হবে। তুমি কাজটা কি করো? আমি তো যোগালির কাজ করি আমি।
যোগালি মানে? কেন রাজমিস্ত্রির জোগাড়? এই যে বাড়িঘর দরজা হয় না, এই চুন সুরকি এসব আমার মাথায় করে নিয়ে যেতে হয়। আমি তো 1 মাস বসে গেলাম, আমার তো ক্ষতিপূরণটা আমার দরকার। আমার কত করে রোজ পাও? আমি তো রোজ ধরুন ওই 125 টাকা, 5 টাকা আমার ওই ইউনিয়নের চাঁদা, আর ওই 10 টাকা দালালি, আর 110 টাকা আমার পকেটে থাকে আমার। দালালি দিতে হয়? হ্যাঁ, দালালি দিতে হয়। কেন? দালালি দিতে হবে, দালালি না দিলে তো কাজ পাবো না, দালালি তো দিতে হবে। ওই যে ওই ল্যাংড়া মন্টু আছে না, ল্যাংড়া মন্টু, জানেন তো? আরে ওই তিলজলার ল্যাংড়া মন্টু আছে না, ল্যাংড়া মন্টু তো দালাল। দালাল দালাল 10 টাকা দিয়ে দালাল কাজ দেয়। দালাল নালে তো এই গ্রামগঞ্জ থেকে কত লোক রোজ রোজ আসছে, আমাদের কাজ মিলবে না, দালালি দিতে হবে। তাছাড়া কারখানা বন্ধ হয়ে গেছে, এখন তো আমাদের মার্কেট খুব খারাপ, ডাক্তারবাবু বিশ্বাস করুন। আমি তো যতদূর শুনেছি তুমি আগে কারখানায় কাজ করতে। সে তো অনেক আগে একটা বিস্কুটের কারখানায় আমি কাজ করতাম। সে তো কারখানাটা বন্ধ হয়ে গেল কেন? ইউনিয়ন তো বললো যে কর্মচারীদের ওই মাইনে বাড়াতে হবে, মালিক কারখানা স্ট্রাইক করে দিল। আমার তো এখন তো তুমি যে বসে গেলে, কতদিনের জন্য বসে গেলে? তা ধরুন আমার যা চোট লেগেছে ডাক্তারবাবু, তাতে আমি তো 1 মাস বসে গেলাম। আমার ডাক্তার বলে দিয়েছে, ডাক্তার তাই নাকি? কোন ডাক্তার? ডাক্তার ওই যে ডাক্তার, ওই যে হাসপাতালের ডাক্তার বলে দিয়েছে আমার 1 মাস পায়ের রেস্ট। আমি তো হাতে পায়ে খেটে খাওয়া মানুষ, ডাক্তার 1 মাস যদি আমি বসে থাকি তাহলে তো আমার তো সংসার, আমার তো চলবে না, আমার তো দিতে হবে এটা। তো তুমি এর আগের অ্যাক্সিডেন্টে কত টাকা পেয়েছিলে? আগের অ্যাক্সিডেন্ট? তোমার তো প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। কোথায় ডাক্তার না ডাক্তারবাবু, আপনি কি করে জানলেন? আপনি তো গুরু ভগবান। ওঠ ওঠ ওঠ। আমি তো ক্ষতিপূরণের টাকা আমি তোমাকে দিতে পারি একটা শর্তে। আপনি বলুন। আমি তুমি ব্যবসাটা ছেড়ে তোমাকে অন্য ব্যবসা ধরতে হবে, ভালো ব্যবসা। না, তো ভালো অটো চালাতে পারো তো? অটো না, আমি অটো না, অটো আমি চালাতে না। কেন? না, অটো অনেক পয়সা, অনেক। আমি অটো না, অটো কোথায় পাবো? আমি অটো ব্যবস্থাটা আমি করে দেবো, তুমি শিখে নেবে। আপনি কোথায় ব্যবস্থা? তো ডাক্তারবাবু শুনুন, আপনি যদি আমার অটোর ব্যবস্থা করে দেন, আমি সব ছেড়ে দেবো। আমি সত্যি আমি অটো চালাবো। আপনি করে দিন তাহলে অটো, আমি করে দিন। আপনি একটা অটোর ব্যবস্থা আমি করে দেন, আমি নো প্রবলেম, আমি সত্যি বলছি। করে দেবো। আমি কবে আসবো ডাক্তারবাবু? যে কোনো দিন রাত্রির বেলায় মদ না খেয়ে। ঠিক আছে, তাহলে আমি অটো আপনি যখন দেবেন না ডাক্তারবাবু, 100 টাকা দেবেন? না, বাড়িতে না অনেকগুলো ছোট ছোট বাচ্চা, আমার ছেলে সব, ওই যে বাচ্চা আছে, আমি তো 100 টাকা। নো প্রবলেম, আপনি অসুবিধা থাকলে থাক, আমি অটো যখন দেন বলে জানো। কবে আসবে? না, আমি চলে আসবো, কাল পরশু আমি চলে আসবো। মদ না খেয়ে আসবে তো? আমি খাওয়ান বিশ্বাস করো, আমি আর ঠিক আছে ঠিক আমি আছে। আপনি ডাক্তারবাবু, আরে আপনি ঠিক আছে, বলেছেন ঠিক আছে, আমি ঠিক অটো, আছে। আমি চেক করবো। আমি চলে আসবো, আমি কাল পরশু আমি চলে আসবো। মা, কোথায় আছো তুমি? আমি একটু বেরোচ্ছি। কোথায়? আমি শঙ্কর সেনগুপ্তর সঙ্গে দেখা করতে যাচ্ছি, উনি আমায় ডেকেছেন। ও আমি যাবো তোমার সঙ্গে। না, তুমি আমার সঙ্গে যাবে না। তোমার সব সময় আমার সঙ্গে সব জায়গায় যাওয়াটা ঠিক না। কেন, আমি গেলে কি তোমার অসুবিধা হয়? বাবল, মুখে মুখে তর্ক করবে না। তুমি খুব ভালো করে জানো এখন আমাদের বিপদ। তো বিপদের সময় বলেই তো যেতে চাইছি। ওই ডিবস কাউন্টার তোমাকে সিরিয়াস করতে যাচ্ছে। কি যাতা বলছো তুমি? কে আমাকে সিরিয়াস করতে চাইছে? কেন তুমি বুঝতে পারছো না? তোমার এক্স হাজবেন্ড রাঘব মজুমদার। হাস করে একটা চড় মারবে একটা। কি যাতা বলছো তুমি? সে যেরকমই হোক, সে তোমার বাবা। বাট আই হেট হিম। আজ যে
আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো না তুমি, সেটাও কিন্তু ওই লোক। I know that. I feel I'm a bastard. খুব বাড়াবাড়ি করছো কিন্তু, হ্যাঁ? এত বাড়াবাড়ি ঠিক না। মা, তুমি একা একা কোথাও যাবে না, আমি তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে কোথাও যাবে না, তুমি এই ঘরে থাকবে দরজা বন্ধ করে। কেউ এলে আইহোল দিয়ে দরজায় দেখবে, তবে দরজা খুলবে, কেমন? Damn it. নে এখানে সই কর, এখানে কর, ইনিশিয়াল দিবি। ঠিক আছে। প্রসঙ্গদা, এ ঝামেলার কাজ আর ভালো লাগছে না। আমি বরং গাড়িটা দিদির নামে লিখে দিচ্ছি। তোর মাথা খারাপ হলো নাকি? দিদির নামে গাড়ি লিখে দিচ্ছিস? হ্যাঁ, 170-এর শেষ নেই, এরপর লোকে বলে বেড়াবে যে শ্রমিক নেতা শশাঙ্ক দাসের গাড়ি বাড়ি এসব হয়েছে। হ্যাঁ, কিন্তু দাদা, তোমার এই বাইরের শ্রমিক নেতার সাজ আর সাধারণ জীবন বজায় রাখতে আমার যে ভীষণ ভ্যাপা হচ্ছে দাদা। তোর আবার কি আবার হচ্ছে? তোকে তো কিছুই করতে হচ্ছে না। বাহ, এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট তো কিছু হয়নি, ওই মেয়েটা গাড়ি চালাচ্ছিল, ওই ফচকে মেয়েটা। আচ্ছা, কি দরকার ছিল বল তোর গাড়িটা থামানোর ওখানে? শোন, তোর জামাইবাবুর কথা শোন। এদিকে জনদরদি, শ্রমিক দরদি, দরদ একেবারে টনটন করছে, আর বুদ্ধি দিচ্ছে কি যে কেউ বিপদে পড়লে তাকে সেই বিপদের মধ্যে রেখেই পালিয়ে যাও, নিজে কেটে পড়ো। না না না, আরে মোটেই আমি সে কথা বলছি না, কিন্তু হঠকারিতা করবার তো কোনো মানে হয় না। বাহ, বুঝলি তো? তোর জামাইবাবুর তত্ত্বটা বুঝলি তো? বুঝলাম। চোখের সামনে অন্যায় দেখেও পালিয়ে যাও, যদি বোঝো বিপদটা তোমার ঘাড়ে এসে পড়তে পারে। তখন কিছু করতে যাওয়াটা নাকি হঠকারিতা। আর যখন দেখো যে বিপদের কোনো ভয় নেই, প্রতিবাদ করেও কোনো লাভ নেই, তখন যাও প্রতিবাদ করতে। তো এর নামটা কি? চাটুকারিতা। আরে বাহ বাহ বাহ, তুমি তো দেখছি আমার সঙ্গে থেকে থেকে দারুণ লিখতে শিখে গেছো। মনে হচ্ছে আমার পরে জায়গাটা ওই নেবে। থাক, তোমাদের রাজনীতি তো, তোমাদের তো এই একটাই ইজম, অপরচুনিজম। যাকে শোন, এই তোকে কিন্তু কালকে একবার আসতে হবে, ওই গাড়িটা ছাড়াতে যেতে হবে। কালকে? হ্যাঁ, কখন আসবো? 1টা নাগাদ চলে আয়। আমি আমার ইউনিয়ন অফিসে থাকবো। ঠিক আছে। ওকে। ছেলেটাকে একা রেখে এলাম। সেদিন অদিতি যা বলল, আবার কিছু উল্টোপাল্টা করে বসবে না? কি করবো যে আমি? ওকে এখানে আনা যায়, যাচ্ছে তাই একটা। লোকটাকে তো খুব একটা ভালো মনে হচ্ছে না। যদি আমার এই অসহায় অবস্থার সুযোগ নেয়, আমি বা কি করব? যেখানে যেখানে যাচ্ছি সবই তো সুযোগ নেবার চেষ্টা করছি। এমনকি ব্যাংক ম্যানেজার লোকটাকে প্রথমে তো ভালোই লেগেছে, দ্বিতীয় দিনই যা প্রস্তাব দিল, আচ্ছা, তুমি হঠাৎ বলে বসলে কেন? ওকে তুমি অটো কেনার জন্য ব্যবস্থা করে দেবে? হ্যাঁ, আসলে দেখো, একটা লোক সেইভাবে বেঁচে থাকে, এত বড় জীবনের ঝুঁকি নিয়ে ছুটন্ত গাড়ির সামনে এসে দাঁড়ায় ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করার জন্য, এইভাবে পয়সা রোজগার করে। ঘরে বউ বাচ্চা আছে। 12 বছর আগে কারখানা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এরকম কটা লোককে হেল্প করতে পারবে? কটা লোককে? জানি পারবো না, বেশি লোককে আমি কি করে পারবো হেল্প করতে? আর পারলেও সেটা স্থায়ী হয় না। রেবতীকেও তো তুমি নিয়ে এসেছিলে, কি হলো? ওর ছেলেকে তুমি আটকে রাখতে পেরেছিলে? পারোনি। হ্যাঁ, আটকে রাখতে পারিনি ঠিক, তবে ওর মধ্যে বোধহয় কোথাও একটা বড় হওয়ার ইচ্ছেটাকে জাগিয়ে দিয়েছিল। কোথায় গেল বলো তো ছেলেটা? উবে গেল একেবারে, না? জানি না, আচ্ছা, ও কেমন আছে বলে তোমার মনে হয়? কিছু জানি না। রেবতী মাঝে মাঝে খুব কান্নাকাটি করে।
মনে মনে হয়তো আমাদের মেয়েকেই দোষ দেয়। তিতিরের সঙ্গে ঝগড়া করেই তো ও চলে গিয়েছিল না? না, তিতিরের সঙ্গে ঝগড়াটা উপলক্ষ। আসলে কথা ভেতরে ভেতরে অনেক আগেই হারিয়ে গিয়েছিল। আচ্ছা, এই লোকটা যদি এসে বলে একটা অটোর ব্যবস্থা করে দিন কালকে, তুমি কি করবে? চেষ্টা করব। ব্যাংক থেকে লোন টোন কি সব দেয় না? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, একটা লোক সারা জীবন অ্যাক্সিডেন্ট খেলা খেলে যাবে? এরকম অনেক লোক আছে। একটা লোক একজনের জন্য তার যতটুকু সামর্থ্য ততটুকু যদি করতে পারে তাহলে তো অনেক 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 লোকের উপকার হয়। তুমি এরকম পাগলামি কেন করছো বলো তো? যাক, অনেকদিন বাদে তোমার মুখে একটা অন্য বিশেষণ শুনলাম। এতদিন শুনেছি আমি দাম্ভিক, তার্কিক, উদ্ধত, অহংকারী। আজকে পাগল। ভাল লাগছে। তুমি না, তোমার মেয়ে এত বড় একটা কাণ্ড করলো, তুমি কিছু বললে না। মেয়েটা কি শিক্ষা পেলে এতে? আমার তোমাকে